দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ। আর জীবন খুবই অদ্ভুত, পুরো একটা বৃত্তের মতো। আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, আমি খুবই সৌভাগ্যবতী যে আমি তার অঞ্চলের মানুষ, কারণ পুরো বাংলাদেশটাই তো আমাদের, তবে অঞ্চলের প্রতি আলাদা আবেগ কাজ করে। সেই মানুষটি আমাদের ফরিদপুর অঞ্চলের গর্ব। তার কথা যদি বলি, এই মুহূর্তে মনে পড়ছে আমার অজ্ঞাতনামার কথা, তৌকির আহমেদের অজ্ঞাতনামা। সেখানকার সেই কিফায়েতুদ্দিন প্রামাণিকের অভিনয় দেখে আমরা কাঁদিনি এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আবার যদি স্বপ্নজালের কথা বলি, গ্যাসুদ্দিন সেলিমের স্বপ্নজালে সে আয়নাল গাজী, তার অভিনয় দেখে তাকে দেখে আমরা দর্শক হিসেবে গালি দেইনি এমন দর্শক কিন্তু আমরা খুঁজে পাবো না। আবার যদি আমি গহীন বালোচর অর্থাৎ বদরুল আনাম সৌদের গহীন বালোচরের সেই স্মাইলের কথা বলি, তিনি কিন্তু তার অভিনয়ের পরতে পরতে আমাদেরকে হাসিয়েছেন। তার মানে হলো এই গুণী মানুষের যেমন ক্ষমতা রয়েছে আমাদেরকে হাসানোর, তেমন কাঁদানোর, তেমন একই সাথে তার প্রতি একটা বিদ্রূপ মনোভাব সৃষ্টির। তিনি এতটাই শক্তিশালী বা শক্তিমান অভিনেতা, যিনি আসলে তার অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার। তিনি আমাদের অত্যন্ত ভালোবাসার, যিনি আসলে প্রত্যেকটা চরিত্রে বসবাস করেন, অভিনয় করেন না। তিনি ফজলুর রহমান বাবু। কেমন আছেন? জি ভালো আছে। আমি খুবই আনন্দিত আপনাকে পেয়ে, এবং আজকে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। সর্বশেষ হবে কামরাঙ্গাতে গিয়েছেন, মানে আপনার নিজের বাড়ি ফরিদপুরে। এখন প্রায় যাই, চেষ্টা করি অন্তত মাসে একবার, কখনো কখনো 2 বার 3 বার। এবং আমার স্ত্রী উনি 7 দিন পর পরই বলে যে 7 দিন হয়ে গেছে এখনো বাড়ি যায়নি। দারুণ দারুণ দারুণ। এটা একটা বড় সুবিধার কারণ হচ্ছে যে পদ্মা ব্রিজ একটা বড় ব্যাপার আমাদের জন্য। রাস্তাটাও ভালো হয়ে অনেক গেছে, ভালো, অনেক খুব সহজেই চলে যাওয়া যায়। যায়। আগে যেমন নদী পার হতে হতো, সেই হ্যাসেলটা নাই এখন। তো এনজয় করি, বাড়িটাতে এনজয় করি আমি অনেক। দুর্দান্ত। আজকের এই আয়োজনটা কিন্তু যেহেতু পডকাস্ট, আমরা একটু ভিন্ন রকম ভাবে করি। নর্মালি তো যখন আপনার সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে, প্রতিবারই আমরা কাজ নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আজকে কাজের বাইরের যে আমাদের বাবু ভাই, তাকে আমরা জানবো। একটু সেই ফরিদপুরে জসিমউদ্দিনের বাড়ির সেই মানে উঠোন, সামনের নদী, সেখানে চলে যেতে চাই। মানে সেখানটা কেমন ছিল আপনার জীবনের, মানে ছোট সময়টা বিশেষ করে? হ্যাঁ, আমরা তো আমার বাড়ি থেকে জসিমউদ্দিনের বাড়ি এই 1 কিলোমিটার দূরত্ব হবে। তো ওনার বাড়িটাও নদীর পাড়ে, আমার বাড়িটাও নদীর পাড়ে, একই রকম। তবে ছোটোবেলায় আমরা যখন কবি জসিমউদ্দিন সাহেবের বাড়িতে যেতাম, তখন ওনাদের পারিবারিক একটা কবরস্থান ছিল এবং অনেকগুলো ডালিম গাছ ছিল। এবং আমরা বিশ্বাস করতাম যে জসিমউদ্দিন সাহেবের দাদির কবর এখানে। এবং ওই কবিতার মধ্যে যে চরিত্রগুলো আছে, সব ওই চরিত্রগুলোয় বোধহয় ওনার সবাই আত্মীয় স্বজন এটা। এবং প্রায় গিয়া ওখানে বসে থাকতাম। এবং মাঝে মাঝে জসিমউদ্দিন সাহেব আসতেন, ঢাকা থেকে যেতেন। এবং আমাদের ফরিদপুরের আশেপাশে বেশ কিছু গায়েনরা ছিল, বয়াতিরা ছিল। তাদের মধ্যে 2-1 জনের নাম, যেমন একজন ছিল, ওনার নাম ছিল মাখন, একজন ছিল ইব্রাহিম, একজন ছিল হাজেরা বয়াতি। হ্যাঁ, তো ওনাদের গান উনি শুনতেন এবং সন্ধ্যার সময় আসর বসাইতেন। তো সন্ধ্যার সময় তো আমাদের বাইরে যাওয়ার সুযোগ নিয়ম ছিল না। আমরা তো সান্ধ্য আইনের প্রজন্ম আর কি। হ্যাঁ, যেখানেই থাকো সন্ধ্যার আগে বাড়ি থেকে আসতে হবে। এবং এটা একটা ভালো দিক ছিল অবশ্যই। তো দিনের বেলা যেতাম, যখন দিনের দেখতাম। তো জসিমউদ্দিনের মানে জসিমউদ্দিন সাহেব কিন্তু আমাকেও প্রভাবিত করেছে নানানভাবে। খুব স্বাভাবিক এটা। হ্যাঁ, কারণ ওনার গান শুনতাম এবং ওনার গানগুলো তো বেশিরভাগ গানই তো খুব পপুলার গান। কিন্তু ওনার গান আব্বাস উদ্দিন করেছে, আমার ভাষায় লিরে, আমার ডুবাই লিরে। তারপর ওনার গান শচীন দেব বর্মন করেছেন। তো ওই সময় গীতিকার হিসেবে জসিমউদ্দিনের সময় কিন্তু খুবই মানে খুবই জনপ্রিয়। হ্যাঁ, খুবই জনপ্রিয় একজন গীতিকার ছিলেন এবং এখনো উনি জনপ্রিয়, কিন্তু সমানভাবে মনে করি। তার গান শুনতাম। তো জসিমউদ্দিন আমরা গর্ব করতাম যে জসিমউদ্দিন সাহেবের বাড়ি আমরা তার এলাকার। এই যে পল্লী কবি জসিমউদ্দিন, তার শ্রদ্ধা জসিমউদ্দিনের তার সৃষ্টি আপনাকে অনুপ্রাণিত করেছে, আপনি এর মধ্যে এই বোধের মধ্যে ঢুকেছেন, কিন্তু কখনো কি তখন মানে লেখালেখির চেষ্টাটা করেছেন, নাকি এই যে আপনি অভিনয় শিল্পী হবেন এই ভাবনাটা কবে থেকে মাথায় ঢুকলো? না, একটা সময় মনে হতো যে কবিতা লিখবো। একটা প্রভাব তো থাকে, কবি জসিমউদ্দিন এলাকার মানুষ, একটা কবিতা লিখবো না, কবি ভাব, একটা কবিতা লিখবো না সেই রেল লাইনের ছোট খাদ ভরে ডানকানা মাছ কিলবিল করে। ওনার বাড়ির পাশে রেল লাইন আছে, ওখানে একটা ছোট খাদও আছে। তো দেখতাম আর ভাবতাম যে আমিও তো লিখবো। হ্যাঁ,
কিন্তু একটা পর্যায়ে বুঝলাম যে না, আসলে সবাই তো সব কবি হয় না, কেউ কেউ হয় আর কি। হ্যাঁ। তো যখন অভিনয় শুরু করলাম, সেটাও ফরিদপুর থেকেই শুরু হয়েছে। আমি যখন কলেজে উঠলাম আর কি, তখন থেকে। তো অভিনয়ে যখন শুরু করলাম, তারপর থেকে স্বপ্ন দেখতাম অভিনেতাই হবো আসলে, অন্য এই কিছু অভিনয় হওয়ার শুরুটা স্বপ্ন দেখি। কোত্থেকে? যেমন আমার ছোটবেলা, যেমন আমি শিশু একাডেমিতে পারফর্ম করেছি, ফরিদপুরে শিল্পকলা একাডেমি, তারপরে জসিমউদ্দিন হল, আমাদের অম্বিকা মেমোরিয়াল হল, হ্যাঁ এগুলো কি আপনার সময় ছিল? হ্যাঁ হ্যাঁ, জসিমউদ্দিন হল ছিল। আমরা যে ফরিদপুরে থিয়েটার করতাম, সেটা জসিমউদ্দিন হলেই করতাম। আচ্ছা তবে আমার শুরুটা হয়েছিল ফরিদপুর টাউন থিয়েটার, আচ্ছা। যেটা ফরিদপুরের খুবই প্রাচীন একটি নাট্য সংগঠন। এটা সেই জমিদারদের আমলের তাদের একটা থিয়েটার ক্লাব ছিল এটা, হ্যাঁ। ফরিদপুর টাউন থিয়েটার। এবং ফরিদপুরের যারা খুব এলিট মানুষ, যারা খুব শিক্ষিত মানুষ, বিদ্বান মানুষ, তারাই ওই ক্লাবে আসতেন। এবং এখন আমরা যেমন গ্রুপ থিয়েটার করি, রেগুলার নাট্যচর্চা হয়, প্রতি মাসে আমাদের 1, 2, 3টা শো হয়, তখন বিষয়টা এরকম ছিল না। তখন হয়তো বছর 2টো নাটক হতো। হ্যাঁ, এবং ওই 2টো নাটক নিয়ে অনেক আয়োজন হতো। তো এরকমই একটি নাট্য আয়োজনের সঙ্গে আমি যুক্ত হলাম, এটা 78 সালে। এবং খুবই কাকতালীয়ভাবে আমাদের পাড়ার এক বড় ভাই আমাকে নিয়ে গেলেন। কী কারণে উনি মনে করলেন যে আমি অভিনয় করতে চাই বা আমি অভিনয় করতে পারবো আমি জানি না। হ্যাঁ, তবে আমরা বল খেলছিলাম মাঠে, তো উনি আমাকে ডেকে বলে যে চলো। তো একটা কিশোর চরিত্র, মানে যদিও আমি তখন কলেজে পড়তাম, কিন্তু দেখতে কিশোর ছিলাম। হ্যাঁ, তো সেই কিশোর চরিত্রের জন্য আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমি সিলেক্ট হলাম। তারপরে ওই আমার মানে জার্নিটা শুরু হলো আর কি। এবং তারপরে তখন তো না বুঝে ঝোঁকের বসে গিয়েছি যে থিয়েটার করবো বা নাটক করবো। তখন তো থিয়েটারটা অত বুঝতাম না, যে ঠিক আছে নাটক করবো আর কি। কিন্তু ওখান থেকে যাওয়ার পরে আস্তে আস্তে ভালোবাসার জন্ম। 1978 হচ্ছে মানে ফরিদপুর টাউন থিয়েটারে আপনার যোগ দেওয়া। আরণ্যকের যোগ দেওয়ার সময়টা কখন? আরণ্যকে যোগ দিলাম 1983 সালে এসে। ঢাকায় এলেন কবে? হ্যাঁ, ঢাকায় এলাম তখনই 1983-তে। জি। আরণ্যকের এই সবাইকে, শ্রদ্ধেয় মামুনুর রশিদ, যিনি আপনাকে বব নামে ডাকেন, তাকে কিভাবে খুঁজে পেলেন? হ্যাঁ, এটারও একটা ছোট গল্প আছে, শুনতে চাই আজকে। খুব মজার গল্প। এটা হচ্ছে যে আমি আসলে চাকরি নিয়ে ঢাকা আসি, সম্ভবত অগ্রণী ব্যাংকে। হ্যাঁ, ব্যাংকে জব ছিল। তো চাকরি নিয়ে আমি ঢাকা আসলাম। আমার পোস্টিং হলো মহাখালীতে, মহাখালী শাখায়। তো আমি তো নাটকের মানুষ, মাঝে মাঝে গিয়ে 2-একটা মহিলা সমিতিতে গিয়ে নাটক দেখি। আচ্ছা। এবং নাটক করব, কোন দলের সাথে ঢোকা যায় এটা নিয়েও চিন্তা ভাবনা করছি। আমার পরিচিত যাও 2-1জন আছে যারা ঢাকায় থিয়েটার করে, বড় ভাইরা, তাদের 2-1জনকে বলাও শুরু করলাম যে আমি থিয়েটার করতে চাই। তো এর মধ্যে একদিন অফিস থেকে বের হয়ে একটা যে ভকার্স কর্নার বলে, যেখানে পত্রিকা বিক্রি করে, তো ওখানে দেখলাম একটা পত্রিকা লেখা নাটক, বড় করে লেখা নাটক, একটা ম্যাগাজিন। তো ওটা নিলাম, নিয়ে পড়লাম। পড়ে দেখলাম যে ওইখানে সবই নাটক বিষয়ক এবং বেশিরভাগ আরণ্যক বিষয়ক, বিভিন্ন ধরনের ফিচার, ইন্টারভিউ, নানান ধরনের কথাবার্তা। তো তখন ওই পুরো আমার খুব ভালো লাগলো। এবং ওখানে একটা টেলিফোন নম্বর ছিল, যোগাযোগ করুন। হ্যাঁ, না যোগাযোগ করুন না, ওটা একটা সম্পাদকের নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সম্পাদকের নাম্বারে আমি মনে করলাম যে ওনাকে একটা ধন্যবাদ দিই, যে পত্রিকাটা আমার ভালো লেগেছে, আমার প্রতিক্রিয়াটা আমি জানাই আর কি। তো ওই আসলে ওই নাম্বারটা ছিল হলো আজিজুল হকের বাসার নাম্বার। এবং ওই পত্রিকাটা আরণ্যক থেকে বেরোতো। এবং ওই সম্পাদকের, তখন তো সবার বাড়িতে টেলিফোন ছিল, হাকিমদের বাসার টেলিফোন ছিল, ওদের বাসার নম্বরটা ব্যবহার করা হচ্ছে। তা ওদের ওইখানে ফোন করলাম, আমি পত্রিকার অফিস মনে করে ফোন করলাম, কিন্তু আসলে ধরলো বাসা থেকে। পরে আমার সঙ্গে পরিচয় হলো এবং খুব সহজেই আমার সঙ্গে হাকিমের একটা ভীষণ বন্ধুত্ব হয়ে গেল খুব অল্প সময়। হয়তো আমরা একই রকম ভাবে ভাবি সে কারণেই, এবং একই বয়সের আমরা। হ্যাঁ, তো সেই জায়গাতে খুব দ্রুত বন্ধুত্ব হয়ে গেল। এবং আমি আরণ্যকের নাটক দেখতে আসলাম। আরণ্যকের তো রেগুলার শো হয়, প্রতি মাসে 3-4টা শো হয়। তা আমি টিকিট কেটেই আজিজুল হাকিম, ওর ডাকনাম হচ্ছে বাবুলের সঙ্গে আমি নাটক দেখতে আসলাম। এবং এসে বললাম যে আমি আসলে এই দলের সাথে কাজ করতে চাই। তো আরণ্যকের সাথে কাজ করার পেছনে কিন্তু আমার যে বিষয়টি কাজ করেছে সেটা যে ওই দলে অনেক স্টার আছে টেলিভিশনের, বিষয়টা এরকম না। বা মামুন ভাই বা নাজমানর তখন ছিলেন, হাকিমও তখন টেলিভিশনে কাজ করা শুরু করেছে, সালাউদ্দিন লাবলুও তখন একটু একটু করে কাজ করা শুরু করেছে টেলিভিশন। বিষয়টা এটা না, আরণ্যকের আসলে নাটকের প্রতি যে কমিটমেন্ট,
এবং দর্শকের জন্য যে কমিটমেন্ট, সেইটা আমাকে আসলে উদ্বুদ্ধ করেছে। এবং আমি দেখলাম যে এই একটি দল যারা আসলে মানুষের জন্য কাজ করতে চায়। এবং আরণ্যক নাট্য দলের স্লোগানটাই এরকম যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। এই বিষয়গুলো আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে, যে আমরাও তো আসলে মঞ্চে দাঁড়িয়ে সত্য উচ্চারণ করতে চাই, মানুষের পক্ষে কথা বলতে চাই, সমাজকে আমরা জাগাতে চাই, হ্যাঁ, আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। হ্যাঁ, নাট্যকর্মের সমাজ ভেতর দিয়ে পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু নাটক। হ্যাঁ, এটা সহায়ক শক্তি, exactly. মানুষকে জাগানো যায়। তো সেই জায়গা থেকেই আসলে আমি আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হই। এবং আমার সৌভাগ্য যে আমি খুব অল্প সময়ের মধ্যে আরণ্যক নাট্য দলের সবার কাছে খুব কাছের মানুষ হয়ে গেলাম, প্রিয় পাত্র, মামুন ভাইয়ের প্রিয় পাত্র হয়ে গেলাম। এবং তখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছি যে আসলে চাকরি বাকরি হয়তো জীবন জীবিকার জন্য করতে হবে, কিন্তু আমি আসলে নাট্যকর্মী হতে চাই। আমি আসলে অন্য কিছু হতে চাই না। প্রথমে নাট্যকর্মী কথাটা একটু অন্যরকম শোনায়। হ্যাঁ, অভিনেতা আমি কথাটা শুনবো, তবে একটা ছোট্ট ব্রেকের পরে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি জীবনের গল্পের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পে। সঙ্গে আছি মৌ, আর আমাদের সঙ্গে আছেন আমাদের অসম্ভব ভালোবাসার ফজলুর রহমান বাবু। ফিরে এলাম বিরতি থেকে, যে প্রসঙ্গে ছিলাম যে নাট্যকর্মী হতে চেয়েছি। হ্যাঁ, নাট্যকর্মী হতে চেয়েছেন। নাট্যকর্মী বলতে আমরা যেটা বুঝতাম, একটি দলের ধরেন যে 50 জন সদস্য থাকে যারা কাজ করে, সবাই কিন্তু অভিনয় করে না। কেউ সাংগঠনিক কাজকর্ম করে, কেউ লাইটের কাজ করে, কেউ মেকআপের কাজ করে, কেউ শোর দিন চেয়ার টেবিল ঠিক করে, হ্যাঁ, কেউ অভিনয় করে, কেউ লেখালেখি করে। দলের মধ্যেই নাট্যকার আছে, দলের মধ্যে নির্দেশক আছে। আমরা সবাই আসলে নাট্যকর্মী, মানে এইটাই হচ্ছে আমাদের পরিচয়। তো সেই নাট্যকর্মী হতে চাইছি। সবসময় যে অভিনয় করব তা না, কিন্তু যেহেতু অভিনয়টাই সবচেয়ে বেশি ছিল, মানে ভালোবাসার জায়গাটা ছিল অভিনয়, এবং অভিনয় করতেই সবচেয়ে বেশি পছন্দ করতাম। তো সেই জায়গা থেকে ধীরে ধীরে স্বপ্ন দেখা শুরু করলাম যে আসলে অভিনেতাই হব। এই যে আপনি চমৎকার গান করেন, আমি কিন্তু আজকে ইন্ট্রোডাকশনে গানের কথাটা বলিনি, অভিনয়টার প্রতি জোর দিয়েছি। এত চমৎকার গান কি নাটক করতে করতে বা থিয়েটার করতে করতে আপনার চর্চাটা হয়েছে, নাকি আপনি আগে থেকে এত ভালো গাইতেন? না, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমি অনেক গান পছন্দ করি, গান শুনতে পছন্দ করি, আবার সেই গানটা নিজে নিজে গাইতেও পছন্দ করি। আমার বন্ধু বান্ধবদের মধ্যে বা পাড়ায় আমাদের যারা আছে সবাই বলতো যে আমি অনেক ভালো গান গাইতে পারি। কিন্তু আমার ওই গানের শিক্ষাটা ছিল না। যে গানটা তো একটা পদ্ধতিগত শিক্ষা আছে, একটা প্রক্রিয়া আছে গায়ক হবার, সেইটা আমার ছিল না। তো আমি যখন আরণ্যকে আসলাম, এবং তার আগেও আমি ফরিদপুর টাউন থিয়েটারে ছিলাম, এবং তারপর আমরা ফরিদপুরে একটি নাটকের দলও করেছিলাম, বৈশাখী নাট্যগোষ্ঠী, মোহাম্মদ আলী রুমি ভাইয়ের নেতৃত্বে। উনি এই দলের প্রতিষ্ঠাতা এবং আমরা ওনার সঙ্গে ছিলাম পরবর্তীতে। তো এই নাটক করতে এসে দেখলাম যে এখানে গানের অনেক ব্যবহার আছে, বিশেষ করে মঞ্চ নাটকে। এবং এই গানের ব্যবহারটা একজন অভিনেতা হিসেবে হয়তো আমি মঞ্চে গান গাবো, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি সঠিকভাবে গানটা অন্তত সুরে একটু তাল লয় ঠিক রেখে যদি আমি গানটা গাইতে না পারি, যদি আমার চরিত্রটি থাকে এরকম যে আমি হয়তো একজন কীর্তনিয়া বা আমি একজন বাউল, হ্যাঁ, তো আমি যদি গানটি মঞ্চে ওই চরিত্রের পয়েন্ট অফ ভিউ থেকে, চরিত্রের জায়গা থেকে আমি যদি গানটি ঠিকঠাক মতো গাইতে না পারি, তাহলে আমার চরিত্রটি বিশ্বাসযোগ্য হবে না, আমার অভিনয়টা ঠিকঠাক হবে না। তো তখন থেকে আমি আরণ্যকে ঢোকার পর থেকে আমি একটু একটু করে গানের শেখাটা শুরু করলাম, এবং এটা একেবারে প্রাথমিক পর্যায়ের শিক্ষা। শিখলেন আরণ্যক থেকে শিখলাম, মানে কি আরণ্যকে নিয়মিত অনুশীলনটা হলো, এসে একটু হারমোনিয়ামটা নিয়ে একটু রেওয়াজ করতাম। আর ওই মহাখালীতে যে আমি থাকতাম বললাম, ওইখানে ওই একজন ভদ্রলোক ছিলেন, ওনার নাম পলেন সরকার। তো ওনাকে সবাই মামা বলে ডাকতো। উনি মহাখালী খ্রিস্টান পাড়ায় থাকতেন, তো দক্ষিণ পাড়ায়। তো উনি সব বাচ্চাদের গান শিখাতে, তো ওনাকে বললাম মামা আমি গান শিখবো। তো উনি আমাকে সত্যি সত্যি একটা হারমোনিয়াম কিনে দিলেন, এবং উনি আমাকে সারগামটা শিখিয়ে দিলেন, যেইভাবে, হ্যাঁ, বেসিক একদম বাচ্চাদের যেভাবে গান।
ওইটুকু আমি শিখলাম আর ওনার কাছ থেকে, এই পলেন সরকার। পলেন মামার কাছ থেকে শিখলাম। তারপরে এইটাই যতটুকু শিখেছি এটা আমি ওই রেগুলার রিহার্সেলের আগে এসে আমি একটু রেওয়াজ করতাম যে গলাটা যেন ঠিক থাকে, আর যে গানটি আমি মঞ্চে করব সেটা যেন আমার তাল লয় ঠিক থাকে। এইভাবে আমি অনুশীলনটা ধীরে ধীরে শুরু করলাম। এবং আমি কখনোই গায়ক হওয়ার জন্য ওইটুকু গান শিখে নাই, আমি আসলে অভিনেতা হওয়ার জন্য এই গানটা শিখেছি। মানে অভিনেতা হওয়ার পেছনে এটা ছিল আপনার একটা বড় সহায়ক। হ্যাঁ অবশ্যই। না, অভিনয়ের তো একটি অভিনয় যারা করেন এবং আমরা যারা কমপ্লিট অভিনেতা বলি যাদেরকে, তাদের আসলে সবই একটু শিখতে হয়। অভিনয়টার পাশাপাশি যেমন নৃত্যকলা, সঙ্গীত, সঙ্গীত বলতে বিশেষ করে কণ্ঠসঙ্গীত আর কি, তারপরে মূকাভিনয়, এগুলো সবগুলোই একটু একটু জানতে হয়। হ্যাঁ, কারণ অভিনয়টা এই সবগুলো জানলে যেটা হয়, অভিনয়টা অনেক সহজ হয়। এবং গলাটা যদি আপনার ঠিকঠাক চর্চিত গলা থাকে, আমরা তো এই গলা দিয়ে সংলাপ বলি, এবং এই সংলাপ বলতে গিয়ে তো আমাদের সংলাপে অনেক মডুলেশন আছে, উত্থান পতন আছে সংলাপে, তাই না? তো সেই উত্থান পতনটা অনেক সহজ হয় যদি আমি নিয়মিত চর্চার মধ্যে থাকি। আর নিয়মিত চর্চার মধ্যে না থাকলে তো আমি হয়তো জোর করে মডুলেশন করতে পারবো, কিন্তু সেটা খুবই স্মুথ হবে না। যেমন আপনি হয়তো বলছেন যে আপনার অভিনয়টা অভিনয়ের মতো মনে হয় না, হ্যাঁ, কিন্তু আসলে তো আমি অভিনয় করি। কিন্তু আমি আসলে এমনভাবে হয়তো অভিনয় করার চেষ্টা করি যেটা আপনার কাছে অভিনয় মনে হয় না, কিন্তু আমি জানি যে এটা অভিনয়। যারা আমরা নাট্যকর্মী বা আমরা থিয়েটার, আমি যেহেতু প্রাচ্য নাটের, তো আমাদের তো সব কাজ করার অভিজ্ঞতা আছে। সেই চা টানা, ঘর মোছা থেকে শুরু করে, মেঝে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, চা বানানো, চা ঢেলে দেয়া, থালা বাসন পরিষ্কার করা, সব কিছু আমরা আসলে সব কাজ জানি। একটা ব্যাপার আমি একটু জানতে চাই, ঘরের যে মানুষটি আছে, আপনি বলছিলেন যে সপ্তাহ না গড়ালেই ভাবি বলেন বাড়ি যাব কবে, আবার এক সপ্তাহ তো হয়ে গেল। এই মানুষটির সাথে আপনার প্রথম সাক্ষাৎ কবে? এই মানুষটির সাথে আমার সাক্ষাৎ হয়েছে আসলে আমার মা পছন্দ করেছেন। আচ্ছা। ও আমরা ফরিদপুরে যে পাড়ায় থাকি, ওখানে ওর বোনের বাসা, ওর বোনের বাসায় যেহেতু আসতো, আবার ফরিদপুরের ওই যে শারদা সুন্দরী কলেজের স্টুডেন্ট, আমিও শারদা সুন্দরী কলেজ স্টুডেন্ট। তো ওইখান থেকে আমার মা দেখে তাকে পছন্দ করেছে তার ছেলের বউ হিসেবে। তারপরে ওই পারিবারিক ভাবেই। তার মানে এখানে আগে কোনো প্রেম ছিল না? না, আগে দেখা হয়নি কখনো। কিন্তু বাবু ভাইয়ের জীবনে কি কোনো প্রেমের গল্প নেই? মানে না, মানুষের জীবনে প্রেম থাকবে না, এটা হয় নাকি? সেই গল্প কি, মানে সেই গল্পটা আসলে অনেক গল্প হয়তো করা যায় আসলে। তবে আমি নাটকের সঙ্গে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ছিলাম, এবং আমার কাছে এই নাটক ছাড়া, থিয়েটার ছাড়া আর অন্য সব কিছুকে না তখন আমার কাছে মুখ্য বিষয় মনে হতো না। আমার কাছে মনে হতো যে নাথিং ইজ ইম্পর্টেন্ট দেন থিয়েটার। জীবনের কোনো কিছুই থিয়েটারের চাইতে গুরুত্বপূর্ণ না, সেটা প্রেমও না। আর দুই একজনকে যে পছন্দ হয়নি আমার, তার সাথে বড় কথা আমাকেও পছন্দ করেছে অবশ্যই, তো হবারই কথা। কিন্তু আসলে আমি রেসপন্স করার টাইম পাইনি। আপনি কাউকে চিঠি দিয়েছেন? না, ওইভাবে কখনো দেওয়া। আপনাকে কেউ চিঠি দিয়েছে? না, দেয়নি। ভাবিকে কখনো চিঠি লিখেছেন? হ্যাঁ, তাকে লিখেছি। তাকে বিয়ে করলেন কত সালে? 92 সালে। 1992-তে। বাহ, তার মানে কতগুলো বছর এক এক করে পার হয়ে গেছে। 92 সালে বিয়ে করলাম আমরা, 93 সালে ঢাকায় বাসা, 33 বছর ঢাকায় বাসা নিলাম। তার আগেও বাড়িতে থাকতো, আমাদের বাসায় থাকতো, ওদের বাসায় থাকতো। তখন মাঝে মাঝে চিঠি লিখতাম। আর তখন এত টেলিফোন ছিল না, সেলফোন ছিল না, আমাদের বাসায় ল্যান্ডফোন ছিল, কিন্তু আবার ওদের বাড়িতে যখন যেত ল্যান্ডফোন ছিল না। ফোনে তো সব কথা বলা যায় না, অনেক মনের আবেগের কথা তো চিঠিতেও লেখা যায়। হ্যাঁ, চিঠির মধ্যে তো একটা আলাদা আবেগ রয়েছে। অনেকে দেখতাম যে ওই চিঠির মধ্যে কত রকম কারুকাজ করে দিত, কারুকাজ করে একটু সুন্দর সুন্দর ভাষা দিয়ে, আবেগ দিয়ে। সেটা আবার টেলিফোনে বলতে গেলে ওইটা অভিনয় মনে হবে, হয়তো হেসেই দিতে পারে, কিন্তু সেটা যখন চিঠির ভাষায় লেখা হয় তখন তার একটা আলাদা মর্যাদা থাকে। এই যে একসঙ্গে 33 বছর পার হয়ে গেল, 33টি বছর তো অনেক লম্বা। এই 33 বছরে মানে সবচেয়ে সুখ স্মৃতি কি আপনাদের? না, সুখ স্মৃতি একসাথে সংসার করতে গেলে তো নানান ধরনের অনেক সুখ স্মৃতি তো আছেই। তবে কন্যা সন্তান যখন সন্তান হলো, তাই না, সে মা হলো, আমি বাবা হলাম, এটা তো কনজুগাল লাইফের সবচেয়ে বড়, সবচেয়ে সুখ স্মৃতি, তাই না? আমার 2টি সন্তান, 2টি কন্যা সন্তান, এবং সেই স্মৃতিগুলো তো আসলে ভুলবার বিষয় না, তাই না? এই যে আমি একটা ব্যাপার জানতে চাই, আমি বাবার সাথে মাঝে মধ্যে আমার তর্ক হয় যে আমি তার কন্যা সন্তান, তার আরেকটি পুত্র সন্তান আছে, তো আমার নিজেকে মাঝে মধ্যে তার পুত্র সন্তানই মনে হয়, আমি যেভাবে দায়িত্ব পালন করি। 2টো কন্যা সন্তান, আমার জীবনে খুব শখ যে আমার 2টো কন্যা সন্তান হবে, যদি কখনো আমি
এরকম একসাথে যৌথ জীবন অতিবাহিত করি। কন্যাদের নিয়ে আপনার স্বপ্ন কি? কন্যারা তো লেখাপড়া করছে, একজনের লেখাপড়া শেষ হয়ে গেছে, হুম। সে আইটিতে পড়াশোনা করছে, আর একজন বিজনেসে পড়াশোনা করে, ও দেশের বাইরেই থাকে, ও কুয়ালালামপুরে মোনাশ ইউনিভার্সিটিতে, তো এখন স্টুডেন্ট আর কি। তা আমি চাই যে ওরা প্রকৃত অর্থেই শিক্ষিত মানুষ হোক এবং ভালো মানুষ হোক। তবে একটু স্বপ্ন ছিল তারা হয়তো একটু শিল্প সাহিত্যের চর্চার মধ্যে ও, থাকবে। এই যদি আমার প্রশ্ন, ওরা কি কখনো চাইনি বাবার মতো অভিনয় না, করতে, থিয়েটার ওইভাবে কর্মী চায় হতে? নাই কখনো, তবে শিখেছে। ওর মা গানের স্কুলে নিয়ে গেছে, সেখানে একটু গান শিখেছে, একটু গিটার শিখেছে। আবার ছোটটা একটু ছবি আঁকার ঝোঁক ছিল, বাহ। ছবি আঁকতো। আবার তার একটু ফটোগ্রাফির শখ ছিল, সে ওই পাঠশালায় ফটোগ্রাফিরও কোর্স করেছে। বাহ। এগুলো তার শখ আর কি। কিন্তু প্রফেশন হিসেবে, যেমন আমরা অভিনয়কে প্রফেশন হিসেবে নেই, বা কেউ কেউ কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে পেশা হিসেবে নিয়েছে, ওইরকম কোনো আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল না। আবার আমিও যে জোর করে চেয়েছি তা না, যে ওরা এটা হোকই। কারণ আমি মনে করি যে আসলে এটা ভেতরের ইচ্ছাটা আসলে, কারণ হয়তো হয়ে যেতে পারে, এখনো হয়ে যেতে পারে, আমি জানি না। আমি একটা বেশি বিশ্বাস করি যে আমি যে অভিনেতা হব, আমার মা কি চেয়েছেন, আমার পরিবারের যারা সদস্য তারা কি চেয়েছেন যে আমি অভিনেতা হই বা আমি গান করি, এটা কি তারা চেয়েছেন? তারা তো কেউ চেয়েছেন। আমি মনের আনন্দে গান করেছি, আমি অভিনয় এসেছি ও ঝোঁকের মাথায়, এবং ধীরে ধীরে স্বপ্ন দেখেছি যে আমি অভিনেতা হব। এবং তারপরে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার সবচেয়ে প্রিয় কাজটিকে আমি পেশা হিসেবে নেব। এইটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ, এবং আপনি সফল সেই হ্যাঁ, চ্যালেঞ্জে। এবং সেই জায়গায় আমি সফল হয়েছি। এটা মানে অভিনয় তো একটা শরীর নির্ভর শিল্প, শরীর দিয়ে তো অবশ্যই। অভিনয় করতে হয়। তো সেক্ষেত্রে একটা দুর্ঘটনার শিকার হতে পারতাম, হ্যাঁ। সেটা হয়নি। সেই জন্য সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ, তার প্রতি শুকরিয়া যে আমি সুস্থ আছি, সবল আছি। আর আমার আত্মবিশ্বাস ছিল যে আমি আমার পছন্দের কাজটিকে পেশা হিসেবে নিতে পারবো। কারণ সেই দক্ষতা, সেই সাহস, শক্তি সব আপনার মধ্যে আছে। একটা ছোট্ট ব্রেকে যাব, ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন জীবনের গল্প। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ, আর আমাদের সঙ্গে আছেন আমাদের অসম্ভব ভালোবাসার অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। ফিরে এলাম বিরতি থেকে। অনেক গল্প হচ্ছিল সেখানে, জীবনের গল্প, মেয়েদের গল্প, এবং আজকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারছিলাম আপনার কাছ থেকে, এবং আমি ভাবছি যে এই তথ্যগুলো আমাকে নোট করে রাখতে হবে পরের ইন্টারভিউর জন্য। জীবনের প্রথম সিনেমা হলে গিয়ে দেখা সিনেমা কোনটি? এইটা 1966 সালে। এত আগে? হ্যাঁ। তখন বয়স কত? 6 66 বছর? সালে তখন আমার 6 বছর বয়স। আমি আমার মায়ের কোলে বসে, হ্যাঁ। বাবা, আমার ফ্যামিলি, বাবা, আরে বাহ। মা, আমার ভাই বোনদের মধ্যে কে কে ছিল আমার খেয়াল নাই, তবে আমি সম্ভবত আমার বড় আপাও ছিল। হ্যাঁ। আমরা খুলনায় আমরা থাকতাম তখন, আমার বাবা সরকারি চাকরি করতেন। তো ওখানে সিনেমা দেখেছিলাম, সম্ভবত সেই সিনেমাটির নাম রূপবান। আয় হায়। তখন আপনারা মানে আপনারা মোট কয় ভাই বোন? আমরা 6 ভাই বোন। 6 ভাই বোন। 6 ভাই বোন, কিন্তু তখন আমার ছোট ভাইটা হয়নি। তখনও হয় নাই। আমি তখন ছোট ছিলাম, আমার টিমমেটের ছোট বোনটা একেবারেই ছোট। তো প্রথম ওই সিনেমা দেখেছি আমি রূপবান, এবং ওই সময় আরও কয়েকটা সিনেমা দেখেছিলাম আমার যতদূর মনে পড়ে। তার মধ্যে একটা ছিল হয়তো কুচবরণ কন্যা মনে হয়, তারপরে অরুণ বরুণ কিরণমালা, আচ্ছা। এই ধরনের বেশ কিছু ছবি। হ্যাঁ, নয়নতারা একটা ছবি ছিল, এরকম ছবি। এবং আমার আব্বা প্রচুর ছবি দেখতেন। আচ্ছা। উনি প্রতি সপ্তাহে ছবি দেখতেন। দারুণ। এই যে এগুলো কিন্তু ভেতরে চলে আসছে। তো ছবি দেখতেন, এবং আমি তো ছোট ছিলাম, ছোট ছেলে, আমাকে একটু বেশি মনে হয় আদর করতো আব্বা, এবং আমি একটু তার বাধ্যও ছিলাম। হ্যাঁ, আমাকে হয়তো অঙ্ক দিয়ে দিল, পড়া দিয়ে দিলে এগুলো করো, হ্যাঁ, আমি করে রেডি করে রেখে দিলাম, এবং তার পুরস্কার স্বরূপ সে সিনেমা দেখতে যেত বা আমাকে সাথে করে নিয়ে যেত। হ্যাঁ, এবং তখন থেকে আমি সিনেমা দেখতাম। সিনেমা হলটা আমাদের বাসা থেকে খুব কাছে,
একদম খুলনার মেইন শহর যেটা হাদিস পার্ক, ঠিক তার উল্টা দিকে আমাদের বাসা ছিল। এই হাদিস পার্কের একটা কোনায় ছিল সোসাইটি সিনেমা হল, আর একটা কোনায় ছিল পিকচার প্যালেস। এবং পিকচার প্যালেস তখনকার সময় খুবই নামকরা সিনেমা হল, মানে ওই সময়টা এসি সিনেমা হল ছিল, তখন এয়ার কন্ডিশন সিনেমা হল ছিল। হ্যাঁ, তো ওই সিনেমা হলে সিনেমা দেখতাম। এবং মজার ব্যাপার হলো যে সেই শিশুকালে আমি যার অভিনয় দেখেছি সুজাতাপা, বড় হওয়ার পরে সেই সুজাতাপার সাথে সুজাতাপার সঙ্গে আমি অভিনয় করার সুযোগ হয়েছে। সুজাতাপাকে আমি সে কথাটা বলেছি যে আমার জীবনের প্রথম সিনেমা দেখেছিলাম যেটা মায়ের কোলে বসে, সেই সিনেমাটার নাম ছিল রূপবান। সেখানে আপনি নাম ভূমিকা অভিনয় করেছিলেন। আজকে এত বছর পরে আমার সৌভাগ্য হলো যে আপনার সঙ্গে আমি অভিনয় করতে পারলাম। দারুণ, আমার খুব সৌভাগ্য হয়েছিল বিটিভিতে সুজাতাপার সাথে একটা কাজ করার। এত গুণী মানুষ। পরিবার নিয়ে ভাবির সাথে মানে প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, সেটা কি মনে আছে? হ্যাঁ, আমরা প্রায় যাই, আমরা যাই। মানে বিশেষ করে 92-93 সালে তো তেমন সিনেমা আমরা দেখতে যেতাম না। আসলে সিনেমা দেখার অভ্যাসটা শুরু হয়েছে মূলত মনপুরার থেকে। মনপুরা, তার আগেও আমি যে সিনেমা করেছি, যেমন আমি একটা ছবি করেছিলাম 2004 সালে। আমি প্রথম যে ছবিতে অভিনয় করে আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম, শঙ্খনাথ আবু সাইদের, সেটা দেখতে গিয়েছিলাম পাবলিক লাইব্রেরিতে একসঙ্গে। তারপরে যেগুলো করেছি ওই নিজের ছবি দেখতে গেছি আর কি। আর এখন অনেক ছবি দেখতে যাই। এখন তো বাসার কাছেই একদম সিনেপ্লেক্স। হ্যাঁ, ওরা যে বলে যে এই ছবিটা শুনছি ভালো হচ্ছে, তো চলো যাই দেখে আসি। এখন যাই মাঝে মাঝে সিনেমা, এবং মেয়ে যেতে চাইলে আবার মেয়েরা অবশ্য তারা তাদের বন্ধু বান্ধবদের নিয়ে যায়। তো সে আমি আমার ওয়াইফ আমি যাই, এবং আমি এনজয় করি সিনেমা দেখা। আপনার যে এত সফলতা, এই সফলতা কি আঙ্কেল আন্টি দেখতে পেরেছেন? না। এটা নিয়ে কখনো আক্ষেপ আছে? এটা নিয়ে আক্ষেপ মানে ব্যথা আছে আর কি। আমার বাবা মারা গেছেন 75-এ, তখন তো আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি আর কি। ওই সময় আমার পরীক্ষা চলাকালীন সময় উনি মুমূর্ষ ছিলেন, পরীক্ষাটা শেষ হওয়ার পর উনি মারা গেলেন। তার তো প্রশ্ন এসে না, সে আমি যে নাটকের সঙ্গে যুক্ত হয়েছি সেটাও উনি দেখেন নাই। তারপরে আমি তারপরে 70 কত বললেন? 75 সালে মারা গেলেন। 75 সালে মারা গেছেন, অসুস্থ হয়ে মারা গেছেন। তারপরে আমার আম্মা মারা গেছেন 95 সালে। আম্মা কিছুটা দেখেছেন। আমি থিয়েটার করি, তারপরে থিয়েটার তো ঢাকায় থিয়েটার করি, সেটা তো আম্মার কান পর্যন্ত পৌঁছায় না। কিন্তু ফরিদপুরে যে থিয়েটার করতাম সেটা আম্মা জানতো যে থিয়েটার করতাম। উনি আমাকে থিয়েটার নিয়ে কখনোই কোনো নেতিবাচক কোনো কথা বলেন নাই কখনো। কিন্তু উনি কিন্তু পরেশগার মানুষ ছিলেন। খুবই বাবা মারা যেমন হয়, হ্যাঁ, না খুবই পরেশগার মানুষ ছিলেন তিনি। হ্যাঁ, মানে 5 ওয়াক্ত নামাজ তো আছে, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আরো যা আছে ধর্ম পালন করতেন আর কি। হ্যাঁ, ভীষণভাবে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন উনি। কিন্তু উনি আমার অভিনয় নিয়ে, গান গাওয়া নিয়ে, আমার বড় ভাইও গান করতেন বাসায়, সেটা নিয়ে আমার আম্মা কখনোই এটা নিয়ে কখনো কথা বলে না, বরঞ্চ সে বুঝতাম যে সে অ্যাপ্রিসিয়েট করতেন। হ্যাঁ, তো আমি যখন টেলিভিশনে কাজ শুরু করি সেটা তো 1992 সালের দিকে। তো তখন একটু আম্মা শুনছে যে অনেকে বলে, তার কাছে গিয়ে বলতো, খালাম্মা এরকম দেখলাম তো, বাবুরে দেখলাম অভিনয় করতেছে, এটাতে খুশি হইতো। কিন্তু মানে তার পরবর্তীতে যে আমি চলচ্চিত্র করলাম, এই যে এত পুরস্কার পেলাম, এইটা আমার আম্মা ওইভাবে দেখে যেতে পারে। এটা একটা কষ্ট আছে আমার ভিতরে, খুব স্বাভাবিক আসলে। কারণ আর একটা কথা বলি, এটা বলতে কোনো দ্বিধা নাই, যে একটা চাকরিজীবী পরিবারের যিনি কর্তা ব্যক্তি, যিনি একমাত্র উপার্জনক্ষম লোক, তিনি যখন মারা যান, পরিবারে কিন্তু একটা অর্থনৈতিক দুর্দশা তৈরি হয়। তো সেই দুর্দশার ভেতরে আমার মা পড়েছেন, এবং আমরা 6 ভাই বোন, শুধুমাত্র বড় বোনের তখন বিয়ে হয়েছিল, আমরা বাকি 5 ভাই বোন, আমাদের তো একটু কষ্ট করে মানুষ করতে হচ্ছে তাকে। হ্যাঁ, আমার ছোট ভাইটা একেবারেই ছোট ছিল, আমার বোনটা তখন স্কুলে 5-6-এ পড়ে। তো এরকম অবস্থায় 75 থেকে 95 আন্টি মারা গেলেন। হ্যাঁ, তার মানে কিন্তু 20 বছর তিনি স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে গেছেন। সেই জায়গাটায় থেকে
করেছেন, কিন্তু মানে যখন আমরা ধীরে ধীরে আমি খুব ভালো অবস্থানে গেলেন, একটা establish। সচ্ছল অবস্থায় হুম, হুম, আসলাম, যখন আমার আম্মার জন্য অনেক কিছু করতে পারতাম, সেই সময়টাতেই উনি চলে গেছেন। এটা একটা অনেক বড়, তার আগেই উনি চলে গেছেন আর কি। একদম। এই এটা আমার একটা কষ্টের জায়গা। এই দুঃখগুলো কিন্তু সারা জীবনে থেকেই যায়। তারপরেও তো প্রাপ্তির খাতা যদি আমরা খুলি, তাহলে কিন্তু আপনার জীবনে প্রাপ্তি অনেক। ওই প্রাপ্তিগুলো নিয়ে যদি একটু বলতে বলি। হ্যাঁ, সেদিক থেকে ধরেন যে আমি আমাকে সৌভাগ্যবান বলা যেতে পারে, অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে। নিঃসন্দেহে। বাংলাদেশের প্রেক্ষিতে ধরেন যে আমি যা করেছি, আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, পুরস্কার পেয়েছি, কিন্তু আসলে আকাঙ্ক্ষার তো শেষ নাই। হুম। হ্যাঁ, জীবনের এতগুলো বছর পার করার পরেও, এই সবচেয়ে পছন্দের কাজটিকে পেশা হিসেবে নেওয়ার পরেও মনে হচ্ছে যে আমার আসলে আরও অনেক কিছু করার ছিল, যেটা আমি আসলে করতে পারি করতে নাই। পারিনি। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে আমার যে খুব আক্ষেপ আছে তা না, তা না। কিন্তু আকাঙ্ক্ষাটা ছিল আর কি। একটু যদি মিডিয়ার বন্ধুদের কথা জানতে চাই, যে মিডিয়ার বন্ধু, তাহলে কাদের নাম আসবে? না, মিডিয়াতে আসলে আসলে মিডিয়ার বন্ধু বলতে আসলে এটা মূলত ওয়ার্কিং রিলেশন। হ্যাঁ। কিন্তু ওয়ার্কিং রিলেশনের বাইরেও কিন্তু কারো কারোর সাথে ভীষণ রকম একটা আবেগের জায়গা তৈরি হয়। খুব স্বাভাবিক, কাজ তো করতে করতে। প্রথমত আমার মিডিয়া বা আমার গ্রুপ যদি বলি, গ্রুপের মধ্যে অনেকে মিডিয়াতে কাজ করে। হুম, 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 নাটকের দল, থিয়েটারও একটা মিডিয়াম। হুম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার আরণ্যকের নাট্য দলের যারা বন্ধুরা আছে, আর এবং আমি প্রথমেই বললাম আজিজুল হাকিমের হ্যাঁ। কথা, সালাউদ্দিন লাবলুর কথা, আমার বন্ধু প্রয়াত হয়েছেন মান্নান হীরা, তার তার প্রতি কথা, শ্রদ্ধা। আর মামুন ভাই তো আছেন। মামুন ভাই আমাদের গুরু, আমাদের বড় ভাই, আমাদের শিক্ষক, আমার বন্ধু। আমার আমরা মনে আছে অকপটে তার সাথে সব কিছু শেয়ার করতে পারি। হ্যাঁ, যদিও তিনি তো আসলে আমাদের পিতৃসুলভ আসলে। হুম, 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 হুম। এর বাইরেও যদি বলি যে অনেক মিডিয়াতে যারা কাজ করে, ছোট বড় সবাই, সবার সাথে, এর বাইরেও ধরেন যে গিয়াসউদ্দিন সেলিম, হুম। তার সাথে অনেক কাজ করেছি, সেও খুব কাছের মানুষ। হ্যাঁ, যেমন আমাদের কামরুল হাসান খসরু ডিওপি, সেও খুব কাছের মানুষ, একটা বন্ধুত্ব, মানে দীর্ঘদিন ধরে কাজ করে। এবং বয়সে গিয়াসউদ্দিন সেলিমের বয়স সাথে আমার আপনার চেয়ে- একটা ভয়াবহ কেমিস্ট্রি আছে। না, ওই কিয়ার সঙ্গেও আছে, ওই খসরু ভাইয়ের সাথে। খসরুর সাথে হয়। হ্যাঁ, বয়সের যদি অনেক ব্যবধান, কিন্তু আমরা ভীষণ একজন আরেকজনকে ভালোবাসি, বা একটা আস্থার জায়গা আছে আর কি। এবং দেখা হয় না আমাদের খুব একটা কাজের বাইরে, কিন্তু যদি কখনো দেখা হয় মনটা ভালো হয়ে যায় আর কি। এই ধরনের আছে না যে দেখা হচ্ছে না, কিন্তু দেখা হইলে সাথে সাথে মনটা ভালো হয়ে যায়। তো এরকম অসংখ্য বন্ধু বান্ধব আমার এই মাধ্যমে আছে। খুব স্বাভাবিক। এই বন্ধুরা তো আসলে অন্যরকম শক্তি। মানে কাজের মাধ্যম বলি বা কাজের মাধ্যমের বাইরে, আমার মনে আছে একবার আমি গিয়াসউদ্দিন সেলিমের ইন্টারভিউ করছিলাম, আপনার কথা যখন জানতে চাইলাম, তিনি বলছিলেন যে আপনাদের কেমিস্ট্রি অন্য লেভেলের। তো তার কাজে সবসময় আমরা আপনাকে পাই। আবার অন্যদিকে গুরু শিষ্য পরম্পরায় আপনি এবং স্যারের একটা ইন্টারভিউ করেছিলাম, মামুনুর রশিদ স্যার, আপনার মনে আছে কিনা, ডিভিসি নিউজে। সেই ইন্টারভিউটাতে কিন্তু আপনাদের অনেক স্মৃতি আমরা শুনতে পেয়েছিলাম। কথা বলছিলাম। এবার যদি একটু গানের গল্পে যাই, এখন কেন গান করা কমিয়ে দিয়েছেন? এটা কি ইচ্ছা করে? না, আমি গান নিয়ে আমার কখনোই কোনো উচ্চাসা ছিল না, বা গান নিয়ে একটা পরিকল্পনা থাকে যে আমি গায়ক হিসেবে এইখানে যেতে চাই, এই কাজগুলো এই বছরের করতে চাই। এটা নিয়ে আমার কোনো রকম কোনো পরিকল্পনা নেই। আমি আসলে অভিনয়টাই, আমি নিজেকে কখনোই গায়ক মনে করি না। এবং এই কথা আমাকে অনেকে প্রশ্ন করেছে যে বাংলাদেশে তো আপনি অনেক পপুলার। হ্যাঁ, তা আমি সবসময় এই কথাটা বলি যে পপুলার হওয়া এক জিনিস, আর আমি সত্যিকার অর্থে গায়ক কিনা সেটা তো আমি সবচেয়ে বেশি ভালো বুঝি। তো আমি একটু গান করি, মানুষ পছন্দ করে, সেটা আমার একটা সৌভাগ্যের জায়গা, সেটা আমার একটা স্বস্তির জায়গা যে আমি একটা গান করে ফেলেছি, মানুষ সেটা পছন্দ করছে। কিন্তু আমি নিজেকে গায়ক কখন বলতে পারবো? যদি সেই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান থাকে, আমি যদি ঠিকঠাক সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে আমি গানের সব যতগুলো ধাপ আছে সেই ধাপগুলো অতিক্রম করার পরেই না আমি বলতে পারি যে হ্যাঁ আমি গায়ক। একজন গায়ক সে এই ধাপ অতিক্রম করার পরে জনপ্রিয় নাও হতে পারে। অনেক বড় বড় গানের শিল্পী আছে যারা হয়তো জনপ্রিয় না, তারা অনেক বড় শিল্পী। আমি শিল্পী না, কিন্তু আমি জনপ্রিয়।
সেই কারণে আমি ওই বোধটার জায়গা থেকে, ওই বোধটা আমার আছে যে আমি কখন নিজেকে সঙ্গীত শিল্পী বা কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী তো না, কণ্ঠশিল্পী বলতে পারি। তা আমি হিসাব মিলিয়ে দেখেছি যে আমার সেই যোগ্যতা নাই কণ্ঠশিল্পী বলা। আপনি বরঞ্চ আমি অতি বিনয়ে এটা না বলছেন। না বরঞ্চ আমি একমত নিজেকে নই। অভিনয় শিল্পী বলতে পারি। একজন অভিনয় শিল্পী যে প্রক্রিয়ার ভেতর দিয়ে, যে চর্চার ভেতর দিয়ে যায়, আমি সেই চর্চা এবং সেই প্রক্রিয়ার মধ্যে আছি। সুতরাং আমি নিজেকে নির্দ্বিধায় বলতে পারি আমি একজন অভিনয় শিল্পী। আপনি অত্যন্ত গুণী একজন অভিনয় শিল্পী। আপনার এই ধারাবাহিকতা, মানে ধারাবাহিকতা বলাটা আসলে ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কারণ জীবনে এত চমৎকার সব কাজ আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা অনেক বড় অর্জন। একটা ব্যাপার জানতে চাই, টেলিভিশনে প্রথম অভিনয় মনে আছে কি? টেলিভিশনে প্রথম অভিনয় বলতে গেলে ওইটা তখন আমি টেলিভিশনে এনলিস্টেড হই নাই, টেলিভিশনে পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমাদের সময় তো পরীক্ষা দিতে হতো, এখনও পরীক্ষা দিতে হয়। তো ওই অডিশন বোর্ডেই থেকে বেরোনোর পরেই তখন কাজী আবু জাফর সিদ্দিকী ছিলেন একজন খুব সিনিয়র প্রডিউসার, পরে উনি ডিজিও হয়েছিলেন টেলিভিশনের, কাজী আবু জাফর সিদ্দিকী। তো উনি আমাকে বললেন যে তোমাদের মতো ছেলেদের, তখন আমি বয়সে তরুণ, 90 সালের কথা, তো বলে যে তোমাদের মতো ছেলেদের এই আমাদের টেলিভিশনে আসা উচিত। উনি খুব সুন্দর করে কথা বলতেন। বাহ, হ্যাঁ, তা বলে যে আমি একটি নাটক করছি, তুমি আমার নাটকে একটু অভিনয় করো। উনি আমাকে ছোট্ট একটা চরিত্রে অভিনয়, আমি খুশি হয়ে গেলাম। আমি এখনও এনলিস্টেড হই নাই, মাত্র আমি পরীক্ষা দিয়েছি, রেজাল্টও হয় নাই তখন। আর উনি সাথে সাথে উনি আমাকে ডাকলেন এবং আমি তার রুমে গেলাম। উনি আমাকে একটা 2 পাতার একটা স্ক্রিপ্ট দিলেন যে এই চরিত্রে তুমি অভিনয় করবে। তো ওইটা দিয়ে আমার প্রথম শুরু। সেই নাটকটির নাম ছিল মৃত্যু ক্ষুধা, কাজী নজরুল ইসলামের। আচ্ছা, তার ওইটা দিয়ে শুরু। কিন্তু আমাকে টেলিভিশনের মানুষ মূলত চেনা শুরু করছে তার পরবর্তীতে। আমি একটা সিঙ্গেল নাটক করেছিলাম, দানব। এটা খুব আলোচিত একটি নাটক ছিল। এবং তার কিছুদিন পরে আমি করলাম মামুন ভাইয়ের ইতিকথা, যেখানে আমি পরাণ মাঝির একটা চরিত্র অভিনয় করেছিলাম। হ্যাঁ, তখনকার সময় অনেক আলোচিত একটা নাটক ছিল এবং আমার চরিত্রটিও খুব আলোচিত হয়েছিল। আমার খুব বেশি ছিল না, কিন্তু আমার চরিত্রটি মানুষ অনেক পছন্দ করত। মাঝির চরিত্রে অভিনয় করেছিলাম, একটা ভিন্ন ধরনের মাঝি, একটু মরমী কথাবার্তা বলে, একটু মিস্টিক টাইপের। হ্যাঁ, তো সেইটা বলা যেত। প্রথম সিনেমা করেছি পূর্ণদৈর্ঘ্য ছবি যেটা, সেটা করেছি হচ্ছে আব্দুল আল মামুনের বিহঙ্গ। এইটা একটি মোটিভেশনাল বিহঙ্গ, দ্য ফ্লাইং বার্ড। তো এইটা ছিল একটা মোটিভেশনাল ফিল্ম। এইটা ওই সাভারের যে পক্ষাঘাতগ্রস্তদের যে একটা হসপিটাল আছেন, ওনারা একটা ছবি বানিয়েছিলেন একটা পক্ষাঘাতগ্রস্ত রোগীর উপর জীবনে। আমি সেই চরিত্রটি করেছিল আমাদের এই ঈশিতা, আমি তার বাবা হয়েছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করেছিল ফেরদৌসী মজুমদার। আরে বাবা, দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, তো আমি সেই বিহঙ্গ তাহলে অন্যরকম অনুভূতি যে ফেরদৌসী মজুমদার, ফেরদৌসী মজুমদার আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। তখন আমার কত বয়স, 2000 সালের দিকে, 2001 সালের দিকে। তো যাই হোক, আমি উতরে গিয়েছিলাম, মামুন ভাই প্রশংসা করেছিলেন। তারপর পরে আমি করলাম হচ্ছে 2003 সালের দিকে এসে, 2-3 সালের দিকে আমি করলাম হচ্ছে এই শঙ্খনাথ। এবং যে সিনেমা আপনাকে প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দিল। অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। কিন্তু গান ছাড়া আমার আয়োজনটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। আমি জানি যে আপনি একটু বকাও দিতে পারেন অনুরোধ করে, তারপরেও যেহেতু আজকের আয়োজনটা একটু ভিন্ন, একটু যদি গান শোনানো যে আপনার পছন্দের কোনো গান, নিথুয়া পাথারও হতে পারে অথবা আপনার প্রিয় কোনো গান। এই গানই সবাই শুনতে চায় আসলে। এই গানটাই তো আমাকে মানে গায়ক হিসেবে পরিচয় করে দিয়েছে যে আমি গায়ক। মানুষ আমাকে গায়ক বলা শুরু করেছে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তুলো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
অনেক ভালো থাকুন। কৃতজ্ঞতা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। বিজয়ের মাসে বিজয় টিভিতে আসলাম, হ্যাঁ, তো এটা অত্যন্ত বাঙালি এবং বাংলাদেশের মানুষের জন্য একটি সৌভাগ্যের মাস। আমি বলবো যে এই মাসে আমরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলাম। সেই বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, যারা সংগঠক ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং বিজয় টেলিভিশনের সকল শ্রোতা দর্শকদের প্রতি ভালোবাসা, বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। অনেক ভালো থাকুন। আরও একবার কৃতজ্ঞতা। তবে আজকের আয়োজনে আমি খুব আনন্দ পেয়েছি, কারণ এত এত নতুন নতুন তথ্য আপনার কাছ থেকে জানতে পেরেছি এবং দর্শকদেরকে জানাতে পেরেছি। আমি ভীষণ আনন্দিত। বিজয় পরিবারের পক্ষ থেকে আরও একবার ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। জীবনের গল্প থেকে সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, থাকুন বিজয় টিভির সঙ্গে, এবং অবশ্যই পাশের মানুষটিকে ভালো রাখুন।